দর্শক, অংশমালী আয়োজিত লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন সুদূর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে কবি ও গীতিকার শামীম রেজা। শামীম রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্ষণকালী স্টুডিওতে। শামীম রেজা। কাকন রেজা, আপনাকে অনেক ধন্যবাদ দ্বিতীয়বারের মতো এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ শামীম রেজা। তাহলে আমাদের কথা শুরু হোক। অবশ্যই। শুরু হওয়ার আগে আমি একটু তথ্যের কারেকশন করতে চাই একটু। আমি আসলে ক্যালিফোর্নিয়া থাকি, নিউ ইয়র্কে না। এটা কি আর কি। আচ্ছা, আমাদের একটু তথ্য ভুল ছিল। শামীম রেজা থাকেন আসলে ক্যালিফোর্নিয়াতে, আমাদের বোধহয় লেখাতেও ভুল ছিল। শামীম রেজা, আপনি আছেন কেমন বলেন? ভালোই আছি, যতটুকু থাকা যায়, সাবধানে আছি প্যান্ডেমিকের মধ্যে। হ্যাঁ, প্যান্ডেমিকের শুরুর দিকে যেমন শুনতাম যে এই মৃত্যুর হার এত বা আক্রান্তের হার এত, তখন আসলে পরিচিতির মধ্যে কেউ ছিল না আর কি, দূর দূরান্তের মানুষ ছিল আর কি। তারপরে স্টেজে আসলো যে এমন যে বন্ধুর বন্ধু বা বন্ধু চেনে এমন একজনকে বা আত্মীয় চেনে এমন একজনকে, এরপর আত্মীয়ের মধ্যে হলো, এরপরে মানে খুব কাছের মানুষদেরই আক্রান্তের খবর শুনি আর কি। তো এটা একটা দুঃখজনক ব্যাপার যে আমরা অনেক মানুষ হারাচ্ছি। এই প্যান্ডেমিকেও তো আপনি লেখা চালিয়ে যাচ্ছেন, আপনার গান হচ্ছে নতুন, ইউটিউবে নতুন গান রিলিজ হয়েছে। কবিতার আগে গানের কথায় আসি। এই প্যান্ডেমিকে আপনার নতুন গান বোধহয় রিলিজ হয়েছে একটা, সেই সম্পর্কে যদি কিছু বলতেন, নতুন গান সম্পর্কে। হ্যাঁ, গান আসলে প্যান্ডেমিকের মধ্যে মানে মন্দের ভালো দিক যেটা বলে আর কি, যে আমরা সবাই আগে হয়তো আমরা শুধু ফিজিক্যালি যাদেরকে চিন্তা তাদের সঙ্গেই মিশতাম, কিন্তু প্যান্ডেমিকের সময় দেখা গেল যে জুম আড্ডায় আমি এখানে আছি, নিউ ইয়র্কে একজন আছে, অস্ট্রেলিয়া একজন আছে, কিন্তু আমরা আড্ডা দিচ্ছি। একটা সুবিধা হলো আর কি। আর গানের কথায় আসি, গানের ব্যাপারটা এরকম, আমি যে গানটার কথা বলবো সে গানটা আমি লিখেছি ক্যালিফোর্নিয়ার একটা শহর থেকে, বেকারসফিল্ড শহর থেকে। যিনি সুর করেছেন এবং সঙ্গীত করেছেন তিনি থাকেন লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়ার আরেকটা শহর আমাদের এখান থেকে প্রায় 100 মাইল দূরে। উনি শুরু করেছেন, শুরু করে পাঠিয়েছেন বাংলাদেশের ইউসুফ আহমেদ খানকে। ইউসুফ আহমেদ খান গিয়েছেন বাংলাদেশ থেকে। তারপরে এটা আবার মিক্সিং এবং মাস্টারিং হয়েছে অন্য একটা অর্গানাইজেশনে। সব মিলিয়ে তারপরে আবার এখানে ফেরত আসার পরে তারপরে এটা আবার আর কি ইউটিউবে দেওয়ার জন্য তো ভিডিও করতে হয়। ভিডিও করা হয়েছে নিউ ইয়র্কে, যেখানে টনি ডায়েস এবং প্রিয়া ডায়েস মডেল ছিলেন এই গানটাতে। তো এই একটা টিম ওয়ার্ক, কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়েছিলাম বিভিন্ন জায়গায়, কিন্তু এই টেকনোলজির কারণে এটা সম্ভব হয়েছে আর কি। এখন যে আপনি মনে হয় মিউট আছেন। আলাপচারিতা শুরু করার আগে এসআই টুটুলের কণ্ঠে গাওয়া আপনার লিখা একটা গান একটু শুনে নিই। আচ্ছা, ঠিক আছে, দর্শকদের সাথে একটু শেয়ার করি, তারপর আলাপচারিতায় যাই। কখনো কখনো এরকমও হয়, কাছের মানুষ দূরে চলে গেছে, প্রিয় মানুষ কাছে নাই। এরকম সিচুয়েশন মানুষের জীবনে আসে। তখন একটা মানুষ আর একটা মানুষকে, সেই কাছের মানুষটিকে মিস করতে থাকে। আর সেই মিস করা নিয়েই আমার এই গান। আজ সারা দিনটা ভালো যায় না, কেমন যেন অন্যরকম লাগে, উদাস উদাস লাগে, মনটা খারাপ লাগে। কারণ কে যেন নেই, কি যেন নেই, সব কিছু আছে কিন্তু কি যেন নেই।
আজ সারাদিন মনটা যে কেমন কেমন, আজ সারাদিন অন্যরকম, কোনো দিন হয়নি এমন, কোনো দিন হয়নি এমন। আজ সারাদিন কে যেন নেই, কি যেন নেই। আজ সারাদিন জানি না কেন আছি কান পেতে, আজ সারাদিন বসে আছি যে কার প্রতীক্ষাতে। আজ সারাদিন আমি যেন আমার মাঝে নেই, আর অস্থির মন বসছে না কিছুতে কিছুতে। কিছু নেই শামীম রেজা, না পাওয়ার একটা, লিখাতে না পাওয়ার একটা আবেশ আছে। এই আবেশটা কেন? এই গানটা আসলে প্রথমে কবিতা ছিল আর কি। তো একদিন এরকম ঝুম বৃষ্টি হচ্ছে, আমাদের শহরে খুব একটা বৃষ্টি হয় না, অনেকটা একটা আমরা একটা এসে থাকি আর কি, ভ্যালিতে থাকি, চারপাশে পাহাড়, তো খুব বেশি বৃষ্টি হয় না এখানে। তো একদিন ঝুম করে বৃষ্টি হচ্ছিল খুব করে, তখন আমি অফিসে ভাবলাম যে না, আজকে আমি নিজেকে নিজে ছুটি দিলাম, আজকে আমি কাজ করবো না আর কি। তো সারাদিন বৃষ্টি দেখলাম আর ভাবলাম যে কবিতা লেখা যায় কিনা। তখন দেখলাম যে আজ সারাদিন মনটা যে কেমন কেমন, আজ সারাদিন অন্যরকম, কোনোদিন হয়নি এমন। তো পরে যখন মানে গানের ইসে আসলাম আর কি, আমার খুব ইচ্ছা ছিল, আমি আগের অনুষ্ঠানে বলেছি যে খুব ইচ্ছা ছিল আমার একটা কবিতা গান হোক আর কি। তো আমার এক বন্ধু শাহরিয়ার, যে ক্যালিফোর্নিয়ায় থাকে, ওর মাধ্যমে আমার যোগাযোগ হলো সেটুলের সঙ্গে। তখন গানের ফরম্যাটটা একটু আলাদা হয়, তো তো ওই মুখ থাকে, দুটো অন্তরা থাকে, তো কবিতাকে ভেঙে আমি এটা করলাম, করার পরে এইভাবে এই গানটা জন্ম হলো। এবং সাইটুল নিজে সুর করেছেন, সঙ্গীত করেছেন এবং এই গানটি গেয়েছেন। কারণ লেজা এই হলো গানটার পেছনের কথা, তাই তো? এর পেছনে কি কোনো কথা নেই? শুধু কি সেই একটা দিন, এই যে না থাকার, এর পেছনে কোনো কিছু নেই, আছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম শামীম রেজা। তা তো অবশ্যই আছে। আপনি গানের যে কোনো একজনের জন্য, যে এমন না যে যে কেউ, কোনো একজন, মানে হয় না যে সবাই আছে কিন্তু কে যেন নাই, সবই আছে যেন কি যেন নাই, যে এই অতৃপ্তি থেকে বা এই কারো অনুপস্থিতি থেকে, তার ভাবনা থেকে লেখা আর কি। কাকন রেজা কাকন রেজা, আপনি কি ফ্রিজ হয়ে গেছেন? দর্শক আপনি একটু বলে নেই, বাংলাদেশে ইন্টারনেটের গতি খুব স্লথ, খুবই ধীর গতি ইন্টারনেটের, সারা দেশেই বলা চলে। অনেকে ইন্টারনেটে ঢুকতে পারছেন না, আমরা শুনতে পাচ্ছি ফোন আসছে, ইন্টারনেটে ঢুকতে পারছেন না। তো এই ক্ষেত্রে আপনাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হবে, মাঝে মাঝে অনুষ্ঠান বিঘ্ন ঘটতে পারে, যেমন একটু আগেই ঘটেছিল। তো এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অনুষ্ঠানটা দেখার চেষ্টা করবেন। আর যদি আমরা খুব বেশি অপারগ হই, তাহলে হয়তো আরেকদিন শামীম রেজার সাথে আমরা বসবো। আজকে মানে যতক্ষণ পারি আমরা অনুষ্ঠানটা চালিয়ে নেওয়ার চেষ্টা করব। শামীম রেজা, কবিতা এবং গান
এই দুটোর মধ্যে কোনটার পক্ষপাতিত্ব, কোনটার প্রতি পক্ষপাতিত্ব বেশি? অবশ্যই কবিতা। কবিতা তো অন্যরকম একটা জিনিস। আমি আনিসুল হকের একটা সাক্ষাৎকার, এখন তো মানুষ টিভিতে দেখে না, ইউটিউবে দেখে। ইউটিউবে আমি একটা ইন্টারভিউ, উনি বলছিলেন যে উনি তো বহুমাত্রিক লেখক, উনি উপন্যাস লেখেন, গল্প লেখেন, তারপরে সাংবাদিকতা করেন, কবিতা। কিন্তু উনিও বলেন যে আমি চাই যে আমাকে মানুষ কবি বলুক, আমার কবি পরিচিতি বেশি ভালো লাগে। তো উনি তো অনেক বহুমাত্রিক কবি, আমার মাত্র তো তেমন কিছুই না তার তুলনায়। কিন্তু তারপরেও আমি চাই যে আমি কবিতাই আমার ভালো লাগে বেশি, ওই পরিচয়, এটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু গানটা তো শখের ব্যাপার, মানে একটা শখ পূরণ হলো আর কি, এইটুকুই আনন্দ আর কি গানের পিছনে। কিন্তু কবিতাতে স্বাচ্ছন্দ্য বেশি। কখন যা হ্যাঁ শামীম ভাই, দাঁড়ালো কি তাহলে? দাঁড়ালো হলো যে কবিতা লিখে যাব, গানও করে লিখে যাব, মানে গানটা আসলে টিম ওয়ার্ক, কবিতা তো সম্পূর্ণ আমার একার। লিখলাম, ফেসবুকে দিলাম বা ছাপালাম, বইতে ছাপালাম বা পত্রিকা অফিসে পাঠালাম। কিন্তু গান হতে কিন্তু একটা টিম ওয়ার্ক, যেহেতু তারপর মিনিমাম 3 জন লাগবে বা একাধিক, কেমন বলি, আমি লিখবো, একজন সুর করবে, তারপরে একজন গাইবে, তারপরে হয়তো একজন মিউজিশিয়ান তাকে ইনস্ট্রুমেন্ট দিবে, মাস্টারিং বা মিক্সিং করবে। তারপরে এটাকে, এখন ইউটিউবের যুগ, এটাকে ভিডিও করে দিতে হবে। তখন সেখানে আবার আরেকটা প্রতিষ্ঠানের দরকার পড়ে, যারা ভিডিও শুট করবে, মডেল ঠিক করবে, এবং ফাইনালি তারপরে যেমন আমার একটা গান এই সব কিছু করার পরও আটকে আছে যে আমরা চাচ্ছি বড় কোনো মিডিয়া থেকে এটা প্রকাশ করতে, যেমন জি সিরিজ বা সাউন্ডটেক থেকে কথাবার্তা চলছে। তো ওটা এরকম আর কি ব্যাপার, যে আমার একার ইচ্ছায় না আর কি, টিম ওয়ার্ক। এটা এক একটা গান তৈরি করতে মিনিমাম 3 মাস থেকে 6 মাস, তার বেশি লেগে যায়। এখন ঠিক আছে, তা আমরা শুনলাম, শামীম রেজার কথা শুনছি। কবিতার কথা যখন আসলো, বই কটা নতুন, এইবার আর কি কোনো নতুন বই আছে? না, এবারও আমি হয়তো একটা 3 ফর্মার বা 4 ফর্মার বই করার জন্য রেডি ছিলাম, কিন্তু তারপর আমি ভাবলাম যে আরেকটা বছর, যেহেতু এবার শিওর ছিলাম না যে বই মেলা হবে কি হবে না, তা আমি 2022-এর জন্য রেডি আর কি। এর মধ্যে আরো কিছু কবিতা জড়ো হবে, এবং আমি একটা বাছাই করে মানে আমার নিজের কবিতার মধ্যেই বাছাই করে যে কটা কবিতা লাগে 4 ফর্মার জন্য, সেটা রেডি করতে পারবো। এই জন্য আমি পরের বছরের জন্য রেডি হচ্ছি আর কি, এবছর হয়নি। আরেকটা গানে চলে যাই, শামীম রেজার আরেকটা গান শুনে নেই। কবিতা শোনার আগে আরেকটা গান শুনে নেই। কোনো দিন আসে এমন, উদাস হয়ে থাকে মন, কোনো রাত যায় এমন, বিষাদ ছুঁয়ে থাকে মন। তুমি পথ ভুলে যদি আসো ফিরে, তাই কান পেতে রাখি সারাক্ষণ। তুমি পথ ভুলে যদি আসো ফিরে, তাই কান পেতে রাখি সারাক্ষণ। কোনো দিন আসে এমন, উদাস হয়ে থাকে মন।
গানটাও সেই একই কথা বলে শামীম রেজা, সেই একটা কষ্ট, একটা না পাওয়া, একটা অতৃপ্তি। আমাদের সাথে আরেকজন কবি আছেন, লেখক আছেন এসবিরিটা, সেও বলছে আছে আছে, অর্থাৎ পেছনে কিছু একটা আছে। শামীম রেজা পিছনে কিছু থাকা হয়তো ভালোই। আমি আবার ওই ইন্টারভিউর কথা ফিরে আসি। একবার সুনীল গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যে তরুণ কবিরা প্রশ্ন করে যে আমি কবিতা লিখতে চাই, আমি কিভাবে শুরু করব। তা সুনীল গঙ্গোপাধ্যায় মজা করে বলেন যে আগে একটা প্রেম করো, প্রেম করে শেখা খাও, তারপরে লিখতে আসো। মানে আবার হেলাল হাফিজ তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে মানে মাঝখানে বলি, তাহলে কি সেখান থেকে শুরু কবিতা? হ্যাঁ, বলা যায়, কবিতায় আসে কি সেভাবেই? বলা এরকম মানুষ তো কৌতুক করে যে যে প্রেম করে সার্থক হয় সে বড় জোর স্বামী হয়, কিন্তু যে প্রেম করে ব্যর্থ হয় সে কবি হয়। একটু মজা করে বললাম আর কি। আচ্ছা, তাহলে এখন শামীম রেজার কবিতায় ফিরে যাই, কবিতা শুনি, অন্তত দুটো কবিতা শুনে আসি শামীম রেজার। আমি একটু বলে নেই, এই গানটার সুর করেছেন, সঙ্গীত করেছেন মার্ভিন অধিকারী রিন্টু, মার্ভিন অধিকারী রূপম। উনি বাংলাদেশের লিটল অধিকারী রিন্টুর পরিবারের একজন ভাইয়ের ছেলে। তো উনি অসাধারণ একটি সেমি ক্লাসিক গান করেছেন, এবং বাংলাদেশের ইউসুফ আহমেদ খান, উনিও খুব ভালো ক্লাসিক গান গায়। সম্ভবত কোনো একটা রিয়েলিটি শো থেকে উঠে এসেছে, খুব ভালো গান গায়। তো আমাদের এই গানটা নিয়ে আমরা খুব মানে করি যে একটা চমৎকার টিম ওয়ার্ক। এবং আমি এই সুযোগে আমি টনি ডায়াস এবং প্রিয়া ডায়াসকে ধন্যবাদ দিতে চাই যে তারা ভালোবেসে এই গানটার জন্য মডেল হয়েছেন এবং নিজেরাই ভিডিও শুট করে আমাদেরকে উপহার দিয়েছেন। হ্যাঁ, টনি ডায়াস তো বোধহয় যুক্তরাষ্ট্রেই এখন আছেন। হ্যাঁ, নিউ ইয়র্কে থাকেন। নিউ ইয়র্কে আছেন। আপনার যাই হোক, এখানে একটা টিম গড়ে উঠেছে বোঝা যাচ্ছে আপনার সাথে। কবিতা যাওয়ার আগে গান সম্পর্কে আপনি যেহেতু বললেন, তো আরেকটু ফিরি এখানে। তো এসআই টুটুলের মতো বিখ্যাত শিল্পীর গাওয়া গান আছে আপনার, হ্যাঁ, এই মোট বোধহয় এখনো ইউটিউবে আপনার কয়টা গান? 4টা অথবা 5টা গান এরকম আছে ইউটিউবে। আসলে আমার এখন 3টা গান আছে, কিন্তু আরো বেশ কয়েকটা গান, মানে এই যে বললাম যে বাংলাদেশ সাবা মঙ্গল একজন সুরকার ও সংগীতজ্ঞ, ও আমার একদমই বাল্যকালের ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড। ও একটা গান করেছে বাউল গান আমার লেখা, এবং এটা গেয়েছে বাংলাদেশের লুৎফর হাসান, যে ঘুরি তুমি কার আকাশে ওর, সেই বিখ্যাত গানের গায়ক। তো ওই গানটার কথা বললাম, যে ওই গানটা পুরোপুরি রেডি, ভিডিও শুট হয়ে গেছে। ওটা জি সিরিজ বা সাউন্ডটেক থেকে অন্য কোনো মিডিয়া থেকে বের হবে যে কোনো দিনে। তারপরে বাংলাদেশ থেকে সুমন কল্যাণ, মিউজিশিয়ান সুমন কল্যাণ, উনি আমার আর্ট গান শুরু করেছেন। ওটা আমার বন্ধু ইমন অস্ট্রেলিয়া থাকে, ও গিয়েছে। ওটা ভিডিও শুটিং এর জন্য ইন্ডিয়া পাঠানো হয়েছে, ইন্ডিয়া থেকে শুট করা হলো, ওটা দেওয়া হবে। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটা গান আর কি, বিভিন্ন স্টেজে, যে কোনোটা গাওয়া হয়ে গেছে ভিডিও চলছে, কোনোটা ভিডিও হয়ে গেছে প্রকাশ পাবে, বা কোনোটা গাওয়া হয়েছে। মার্ভিন অধিকারী আমার আরো 2টো গান নিয়ে কাজ করছেন, শুরু করছেন আর কি। সেটা আচ্ছা, এই ক্ষেত্রে একটু প্রশ্ন যাই, কোন বিশেষ গায়কের প্রতি বা কোন বিশেষ গায়কের প্রতি আপনার কোনো ফ্যাসিনেশন আছে কি? হ্যাঁ, ফ্যাসিনেশন আছে কি না, এটা একটু জানতে চাচ্ছিলাম, যে কারোর প্রতি। হ্যাঁ, তা তো থাকেই। যেমন কোন একটা গান লেখার পর আমার কাছে মনে হয়েছে যে এই গানটা বাপ্পা মজুমদার বা পার্থর গলায়, আমি আসলে পার্থর কথা ভেবেই লিখেছিলাম, কিন্তু ওনাদের কাছে তো পৌঁছানো তো খুব সহজ না। তারপর একটা গান আমি লুৎফর হাসান মানে কাব্যিক গান পছন্দ করে, মানে নর্মাল কথা না, যে গানের মধ্যে কবিতা আছে, উনি নিজেও কবিতা লেখেন। তো আমি ওর জন্য একটা গান লিখেছি আর কি। তো এরকম আর কি, যে একজনের কথা ভেবে ভেবে। আবার যেমন ধরেন যে যখন এই গানটা আমি লিখলাম এবং মার্ভিন অধিকারী সুর করলো, যখন সুরটা এরকম সেমি ক্লাসিক হয়ে গেল, তখন উনি বললেন এইখানটা তাকিয়ে দিব যে নজরুল সঙ্গীত বা ক্লাসিক গান গাইতে পারে, যে গান শিখে করা হয়েছে। তো এরকম তো অনেক সময় এটা শুরু করার উপর নির্ভর করে যে সে কাকে দিয়ে গাওয়াবে, কারণ শুরু করার পর সে বুঝতে পারে যে এটা আসলে ওর গলায় যাবে না বা এর গলায় যাবে, এরকম আর কি। এখন কবিতা শুনি।
তো আমি যে কবিতা দিয়ে শুরু করবো, যেহেতু স্বাধীনতার মাস, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে আমি এই কবিতাটি। এই কবিতার নাম হচ্ছে বাংলাদেশের যিশু। আমার বেড়ে ওঠার দিনগুলোতে তুমি ছিলে নিষিদ্ধ। ব্যাঘ্রহীন অরণ্যে শেয়ালের রাজ তোমাকে দিয়েছিল মরণোত্তর হুলিয়া। ভীষণ অনুচ্চারিত ছিল তোমার নাম স্বরচিত, তাদের স্বরচিত ইতিহাসের পাঠ্যসূচিতে। দূরদর্শনে তোমার দর্শন ছিল বাজেয়াপ্ত, যেন আমাদের জন্মই হয়েছে পিতৃহীন। তুমি শুধু ছিলে সংবাদপত্রের বিশেষ দিনের ক্রোড়পত্রে, আর আমাদের পিতা ও পিতামহদের গল্পে, যেন তুমি বড়দের রূপকথার রাজপুত্র। তোমাকে সম্পূর্ণ জানার আগে আমি শুধু শুনেছিলাম তোমার কণ্ঠস্বর, যে মোহন স্বরে একদিন বেজে উঠেছিল হ্যামিলনের বাঁশি। প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে প্রেমিক এসেছিল সে বাঁশি শুনতে, যে দুর্বার স্বরে সম্মোহন ছিল। আর সে সম্মোহনে মোহগ্রস্ত মানুষেরা তাদের হাত দুটোকে অস্ত্র ভেবে আর চেতন সিনাকে ঢাল ভেবে মারণাস্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। 2 দশক পরেও তোমার প্রয়াণ দিনে সেই কণ্ঠস্বর যখন বেজে উঠত আমাদের উপশহরের দুরাগত কোনো মাইকে, আমার সুবোধ রক্তে অবোধ তরঙ্গ উঠত। 90-এ বেড়ে ওঠা কিশোরের প্রতিটি লোমকূপ থেকে জেগে উঠত দ্রোহের মিছিল। বাংলাদেশের যিশু তুমি, স্বর্গ থেকে ছুটি নিয়ে এসে তোমার পেরেক পোতা বুকে বাঙালির সব পাপ নিয়ে গেছে শুষে। ধন্যবাদ। আমি আমার দ্বিতীয় কবিতাটি পড়ছি। এই কবিতাটির এখনো কোনো নাম দেওয়া হয়নি। নাম ছিল হয়তো আমার। এই কবিতাটি প্রথম আলোতে ছাপা হয়েছে, প্রথম আলো উত্তর আমেরিকা থেকে। এই শহরের কোনো বৃক্ষ আমাকে চেনে না, আমিও জানি না তাদের ডাক নাম। নিজের মতো করে কোনো নাম রাখার কোনো কথাও মনে হয়নি কখনো। এই শহরের রাস্তাগুলি ভীষণ এঁকে বেঁকে উঠে গেছে সবুজ পাহাড়ে, আমি আটকে আছি রুক্ষ ভ্যালিতে। এই শহরের উৎসবগুলো অনাত্মীয়ের মতো, আমাকে অন্ধকারে রেখে আমার প্রতিবাসীর হীরকপাতির আলোকোজ্জ্বল বাড়িতে হুল্লোড় করে। আমার দরজায় জমে থাকে হিম। যে শহর থেকে আমি এসেছি সে শহরও মনে রাখেনি আমাকে। যে খানাখন্দ আমি চিনতাম ক্ষত সেরে তারাও চকচকে। পাড়ার যে পুরো বাড়িটাকে আমরা ভূতের বাড়ি বলতাম, সেটিও বদলে গেছে বহুতল শপিং মলে। আমাকে কেউ চেনেনি, আমার শহর বেদখল হয়ে গেছে ভিন্ন কোলাহলে। ধন্যবাদ। এখন দেখা আমাদের সব শহরই বোধহয় বেদখল হয়ে গেছে। সেই আগের অবস্থায় আর ফিরে যাওয়া যাবে কিনা কখনো? আমাদের শহর বেদখল হয়েছে, আমাদের চিন্তা বেদখল হয়েছে, আমাদের মন বেদখল হয়েছে। আমরা মূলত একটা খুব খারাপ সময় অতিক্রম করছি, বেদখলের সময়। যাই হোক, চমৎকার কবিতা শামীম রেজা। আপনি চমৎকার একটা কথা বললেন, আমাদের শুধু শহর না, আমাদের চিন্তা বেদখল হয়ে গেছে। এই কথাটা আমার খুব ভালো লাগলো। প্রথম বইয়ের নাম করপুটে বৃষ্টির জল, তাই তো? জি। বৃষ্টির জল করপুটে, এই নামের পেছনের ইতিহাসটা কি? এটাও ওই যে আমার কবিতাগুলোতে আপনি লক্ষ্য করবেন যে একটা নস্টালজিয়া থাকে বেশি। দুটো কারণ, একটা তো যে পূর্বস্মৃতি তো থাকে, তাই না? আর দ্বিতীয় কারণটা হচ্ছে যেহেতু আমি দেশের বাইরে থাকি, দেশের প্রতি যে মায়াটা থাকে, সেটা ইচ্ছে করলে সেখানে যাওয়া যায় না, ইচ্ছে করলে পৌঁছানো যায় না। তো এই নস্টালজিয়া এবং স্মৃতির আসক্তি বলা যায়, এই দুটো কারণেই আমার কবিতাগুলো আসে। আর সেখান থেকে নামটা যে করপুটে বৃষ্টির জল, মানে বৃষ্টি ঝরে গেছে কিন্তু করপুটে তখনও কিছু জল রয়ে গেছে আর কি, এরকম একটা মিনিং।
থাকে। কাকুন ভাইজান। মূলত নস্টালজিয়া। হুম। এইখানে একটু প্রশ্নে যাই, দেশের প্রতি টান যারা প্রবাসে থাকেন তাদের থাকে, আপনার নস্টালজিয়া কাজ করছে কবিতায়। সাম্প্রতিক কোন কবিতায় কি দেশের যে আমাদের অবস্থা, আমরা যেভাবে কাটাচ্ছি, উঠে আসছে কিনা আপনার কবিতায়? হ্যাঁ, অবশ্যই। এই মুহূর্তে আমি একটু আমাকে একটু সময় দেন, দেখি। ঠিক আমার কাছে এই মুহূর্তে সেই কবিতাগুলো নেই। আমি যে কবিতাগুলো ভেবে রেখেছিলাম আজকে পড়বো, সেরকম এই মুহূর্তে নেই। আপনার হাতের কাছে নেই, হঠাৎ করে বলা সেটা ছিল না। কিন্তু এই যে সময়টা আমরা যাচ্ছি, একটা প্যান্ডেমিক এর ভিতর দিয়ে যাচ্ছি, একটা অতিমারি মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি, আমরা এমন একটা সময় কাটাচ্ছি যে আমরা অনেক কিছু বলতে গিয়েও বলতে পারছি না। এক ধরনের বিক্ষুব্ধ মানুষের মন বিক্ষুব্ধ, অনেকের লেখাতে এসে উঠে আসছে। এরকম কি বিক্ষুব্ধ কোনো চিন্তা মাথায় আছে কিনা বা কাজ করে কিনা শামীম রেজা, এই প্রবাস থেকে? শামীম রেজা। হ্যাঁ, আসেই তো। আমরা অনেক সময় যে কথা বলতে চাই বলতে পারি না। এই জন্য অনেক সময় গল্প কবিতায় আপনার সরাসরি বলতে না পারার থেকে পড়া বাস্তবতার দিকে আমরা ঝুঁকি, আমরা অন্যভাবে ঘুরিয়ে বলি আর কি। তো আমার নিজের মধ্যে ওই যে আমি আমার কবিতায় লিখলাম যে আবার সুবোধ রক্তে অবোধ তরঙ্গ ওঠে, আবার লোমকূপ থেকে দ্রোহের মিছিল ওঠে। আমি হয়তো সরাসরি মিছিলে যাই না, সরাসরি হয়তো মশাল মিছিলে যাই না, কিন্তু আমারও ক্ষোভ থাকে, এবং সেই ক্ষোভগুলো অন্যভাবে হয়তো লেখার মাধ্যমে বের হয়ে আসে অন্যভাবে। তবে যে কোনো বিবেকবান মানুষকে তো এই অনাচারগুলো আপনাকে তাড়িত করে, নাড়া দেয়। কাকুন ভাইজান। শামীম ভাই, এই তো ক্যালিফোর্নিয়াতে আছেন আপনি, দেশের সাথে এই যে বিদেশের যে একটা পার্থক্য, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের ওখানে আমাদের সমাজ, আমাদের অবস্থা, এবং সেই ক্যালিফোর্নিয়ার সমাজ, যুক্তরাষ্ট্রের সমাজ, এটা যে এটা অনেকটাই কন্ট্রাস্ট করে নানা দিক থেকে। এই কন্ট্রাস্ট বা এই বৈপরীত্যকে আপনি কিভাবে ধরেন বা কিভাবে চিন্তা করেন শামীম ভাই? একটু কন্ট্রাস্টটা কি কালচারের দিক থেকে নাকি অন্য? আমরা কন্ট্রাস্টের কথা বলছি। অনেক বৈপরীত্য আছে আমাদের মাঝখানে, আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের চিন্তা, আমাদের সংস্কৃতি, অনেক, এই ক্ষেত্রে অনেক কন্ট্রাস্ট আছে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের। এই যে এই জায়গাগুলোতে গিয়ে একজন বাংলা ভাষী হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে আমাদের সংস্কৃতির সাথে এটা কিভাবে আপনি নিচ্ছেন এবং আপনি কি মনে করছেন এই বিষয়টা, এটা যদি একটু বলতেন শামীম ভাই। অবশ্যই। প্রথম এসে তো এটাকে বলতে কালচারাল শক বলে, যে আমি একটা জায়গা থেকে এসেছি যে জায়গায় আমার জন্ম এবং বড় হওয়া, এবং আর একটা জায়গায় এসে সম্পূর্ণ ভিন্ন ভাষা, ভিন্ন পরিবেশ এবং ভিন্ন কালচারে আসা আর কি। তবে আমি যেটা বলবো যে আমেরিকায় এবং অন্য জায়গায় শুনেছি ইউরোপীয় কান্ট্রিগুলোতে, ইউরোপীয় কান্ট্রির চেয়েও মনে হয় আমেরিকা কানাডাতে বেশি, যে এখানকার মানুষগুলো বড় বেশি ওয়েলকামিং আর কি। এবং এই দুটো দেশকে, কানাডা এবং আমেরিকাকে বলা হয় কালচারিং মিক্স পট, এরকম কিছু একটা বলে আর কি, মিক্সিং পট, যেখানে সব দেশের সব ভাষাভাষীর, মানে পৃথিবীর প্রায় অনেক দেশেরই মানুষ এখানে থাকে। আপনি কোনো যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে দেখবেন, আমি তো প্রথমে এখানে পড়তে এসেছি ইউনিভার্সিটি, তো সেখান থেকে দেখলাম যে আমেরিকানই কম। সেখানে আমাদের টিচাররাও কেউ জাপানিজ, কেউ কোরিয়ান, বাংলাদেশি ছিলেন, ইন্ডিয়ান তো আছেই, চাইনিজ। আবার স্টুডেন্টও আমাদের যখন মাস্টার্স করার সময় দেখলাম যে খুব বেশি স্টুডেন্ট থাকে না, হয়তো 10 থেকে 20 জন থাকে। তাদের মধ্যে দেখা গেল যে আমেরিকা হয়তো 1 জন 2 জন, কিন্তু বাকি সবাই আমরা বিদেশি। তো তো এটা একটা বড় সুযোগ ছিল এবং ভালো লাগার ব্যাপার ছিল, যে আমি একই সঙ্গে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে মিশতে পারছি এবং তাদের কালচার সম্পর্কে জানতে পারছি।
এবং একটা কমন ভাষায় কথা বলে সবার সঙ্গে মিশতে পারছি আর কি। এই যে বিভিন্ন দেশের মানুষের সাথে মিশতে পারছেন, এই যে ভিন্ন সংস্কৃতির সাথে আপনার পরিচয় হচ্ছে, এই যে সাংস্কৃতিক বৈচিত্র্য, এটা কি কতটুকু আপনারা লেখায় ধারণ করতে পেরেছেন, লিখেছেন কিনা, বা এটা লেখার নিয়ে চিন্তা আছে কিনা, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমার তো এক সময় ইচ্ছা ছিল যে আমি গল্প লিখবো আর কি। গল্প মানে উপন্যাসের ধারণ করা এখনো ক্ষমতা নাই, ছোট ছোট গল্প প্লট মাথায় আসে যখন ওদের সঙ্গে মিশতাম। তো ভাবলাম যে এইগুলো নিয়ে লিখি, কিন্তু আমি কবিতায় চলে আসার পরে আসলে গল্পর যে প্লট, কবিতা তো একটা অনুভূতির ব্যাপার, এটা হয়নি করা। যেমন মনে করেন যে আমি একদিন আমার বাসার সামনে বসেছিলাম, তখন আমেরিকান একটা ছেলে আমার দিকে এগিয়ে আসলো, এসে প্রশ্ন করলো যে বাসার ভাই আছে। মানে একটা হোয়াইট আমেরিকানের মুখে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রশ্ন, আমি খুব হকচকে গেছিলাম। এবং আমি যে বাংলায় উত্তর দিব তাও ভুলে গেলাম। আমি ইংলিশ তার সঙ্গে উত্তর দিচ্ছিলাম, পরে ভুল বুঝতে পারলাম যে, এবং দেখলাম যে সে বাসার ভাই, আমার রুমমেট, আমাদের কুয়েটিয়ান, এক বছরের সিনিয়র ছিলেন। ওর কাছ থেকে সে বাংলা শিখেছে এবং সে বাংলায়, মানে আমাদের সাথে যখনই কথা বলে পুরোটাই বাংলায় কথা বলার চেষ্টা করে আর কি। এই একটা ব্যাপার যে ওদেরও আগ্রহ থাকে আমাদের ভাষার প্রতি, আমাদের কালচারের প্রতি। এবং আর একটা ব্যাপার বিষয় যে যখন আমি ওদের সঙ্গে মিশতাম, তখন দেখতাম যে আমরা যেভাবে আমরা মানুষকে যেভাবে রেসপেক্ট করি, বা যেমন ওরা মনে করে যে চাইনিজরা যেভাবে মাথা ঝুঁকে করে, আমাদের সঙ্গে দেখা হলো এইভাবে করতো আর কি। তো ওরকম আর কি, ওরা একটা সবসময় দেখছে যে ওরা অন্য মানুষকে রেসপেক্ট করে আর কি, অন্য ভাষার, অন্য কালচারকে রেসপেক্ট করে। ওইভাবে যখন আমাদের সঙ্গে মেশে তখন আমাদের মতো খাওয়ার চেষ্টা করে। তো আবার দেখি যে যারা আমরা বাংলাদেশি, তারা যখন গেট টুগেদার করতাম, তখন দেখা গেল যে আমাদের মধ্যে একটা ডবল এন্টিটি কাজ করে, যে আমরা কি বাঙালি নাকি আমেরিকান, আমরা কি আগে মুসলমান নাকি আগে বাঙালি, নাকি আমরা এখানে ইমিগ্রেন্ট বা সিটিজেন হওয়ার পরে আমরা এই দেশি কিনা। তো তখন কারো মধ্যে দেখা গেল যে নিজেরা সবাই বাঙালি কিন্তু কথা বলছি ইংলিশে। এই জিনিসটা আমি খুব অপছন্দ করি আর কি, যে যখন নিজেদের মধ্যে তখনও অনেকে শুধু ইংলিশে কথা বলে বা বুঝতে চায় যে আমাদের কালচারটা পুর, আমরা এখানে এসে হয়েছি, এবং বদনাম করে এক ধরনের আনন্দ পান। তো এই ব্যাপারগুলো গল্পে আনতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু গল্প লিখি না, লিখতে হলে ভালো হতো। কোনটা জান? এই যে আপনি বললেন যে বদনামের একটা ব্যাপার, আসলে আমরা দেখেছি যে আমাদের কালচারে কিন্তু আমাদের দেশে যারা আছেন, যারা বাংলা ভাষী আছেন, তারা গিয়ে হয়তো আমাদের কালচার সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করে বসেন বিদেশে গিয়ে। এই জায়গাগুলোতে এই যে হীনমন্যতার এক ধরনের পরিচয় তারা দেন, আমাদের অন্যের হাতে, অন্যর কাছে আমাদের ছোট করার অস্ত্র তুলে দেন। এইটা প্রবাসে দেখা যায় অনেক সময়, অনেকে এই ধরনের কারবারগুলো করেন। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে প্রবাসীদের আরো সচেতন হওয়া উচিত, যে আমাদের দেশকে যেন ওইভাবে, আমাদের বিশেষ করে সংস্কৃতিকে যেন ওইভাবে পরিচয় করিয়ে দেওয়া না হয়, এই ব্যাপারে সচেতন হওয়া উচিত কিনা? অবশ্যই সচেতন হওয়া উচিত। এবং আমি একদল মানুষের কথা বললাম যারা এই ধরনের কাজ করে, আমি অবশ্যই আরেক দলের মানুষের কথা বলবো যারা এখনো এই দূরে থেকে, এত দূরে এবং এত দিন ধরে দূরে, মানে হয়তো যুগ যুগ ধরে আমেরিকাতে আছে, তারা কতটা সচেতন, কতটা দেশপ্রেমিক, যে তারা নিউ ইয়র্কের মতো জায়গায়, বা আমাদের যখন ফেব্রুয়ারি মাস থাকে তখন তো সব জায়গাতেই শীত, তাই না, প্রচন্ড শীত, কোথাও কোথাও বরফ পড়ে, স্নো পড়ে, এরকম শীত। তার মধ্যে তারা 20 ফেব্রুয়ারি রাতে যে তাদের হাতে বানানো শহীদ মিনারে যে ফুল দিয়ে আসে, এবং তারা সেখানে 12টা মিনিটে সবাই জড়ো হয় সেখানে। এই যে কাজটা করে, আমরা নিজের দেশে থেকেও তো প্রভাত ফেরতে যাই না এখন, আর বড় হয়ে গেছি, বা সে যাই না, বা এটাকে বাহুল্য মনে করি, বা 21 ফেব্রুয়ারি ছুটির দিন হিসেবে ঘুমাই, তাই না। কিন্তু এখানে এই মানুষগুলো এই কাজগুলো করে, এবং তারা জাতিসংঘের সামনে জড়ো হয়। তারপরে এখানে তারা নিজেদের শহরে একটা নিজেদের বাংলা টাউন তৈরি করে, যে এই জায়গাটায় সব বাংলাদেশের লোক থাকে, সব বাংলাদেশের দোকানপাট আছে, সব বাংলা টাউন নাম হয়ে যায়। তারা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। তো এতে গেল। আবার অনেকে দেখেছি যারা এমন মানুষদের আমাদের পক্ষ থেকে সালাম এবং স্যালুট। কিন্তু তারপরেও আমাদের আপনার একটা কথা আছে যে
ঝুরি পচা আপেল, ভালো আপেল একটা পচা আপেলই যথেষ্ট নষ্ট করার জন্য। এই দিকটাও আপনারা যারা প্রবাসে আছেন তাদেরও একটু, যারা আছেন তাদেরও সাথে বোঝানোর দরকার যে আমরা এই প্রাচ্যের সংস্কৃতি বা সাংস্কৃতিক আচরণ, আমাদের যেটা সংস্কৃতি, সেটা কোনোভাবেই পাশ্চাত্যের থেকে পিছিয়ে নেই, ছোট নয়, সেটা অন্তত বলার একটা অবকাশ আছে। এই অবশ্যই। জায়গাগুলি থাক, এখন আবার কবিতায় চলে আসি। আপনার কাছ থেকে আরো দুটো কবিতা শুনি শামীম রেজা। এই কবিতা একটু ব্যাকরণ মেনে লেখা আর কি। আচ্ছা বলি। কোথাও একটা ভুল থাকুক, সফেদ জামার বুক পকেটে ঝর্ণা কলম দাগ আঁকুক, হাঁটতে হাঁটতে একলা পথে পিছন ফিরে ঘাড় ঘুরানোর একটা অজুহাত রাখুক। কোথাও একটা দুঃখ থাকুক, মেঘের জমার রোদন থেকে একটানা এক বৃষ্টি নামুক, বর্ষার তানে তান মিলিয়ে বিষাদ বাঁশির সুর তুলিয়ে কান্নার মতো গান বাজুক। কোথাও কেউ অপেক্ষা করুক, কোনো দিন মিলবে না জেনেও রেল লাইনের দুইটি পাটি সমান্তরাল পথ চলুক, সবুজ ঘাসের সুখের মাঝে হলুদ কিছু অসুখ থাকুক, হিসেবের খাতা উপুর করে একজন কেউ ভালোবাসুক। এই একটি ছিল। শামীম রেজা, সেই একজন কেউ এই কবিতা তো, তাই তো? আচ্ছা, শুনি দ্বিতীয় কবিতা। আচ্ছা, এই কবিতাটির নাম হচ্ছে একটি নিখোঁজ সংবাদ। একটি সন্ধ্যা হারিয়ে গিয়েছে। সন্ধ্যাটির গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল একটি আধার রঙের শাড়ি। শাড়ির পাড় জুড়ে সূর্যডোবা আবির। তার কপালে ছিল পৃথিবীর রমণীদের টিপের মতো বাসন্তী রঙা চাঁদ। মোহন বিকেল আর মিহিন রাত্রির মাঝে ক্ষীণকায়া সন্ধ্যা কেবল তাচ্ছিল্য আর উপেক্ষা পেয়েছিল। যদি কোনো সহৃদয় ঈশ্বর তাকে খুঁজে পান, অভিমানী সন্ধ্যাকে অনুগ্রহ করে ফিরে আসতে বলুন। মোমের আলোয় তাকে দেখব বলে আমি বিকেল হতেই চোখ বন্ধ করে বসে থাকি। এখন এখানে বিকেলের পর চুপ করে অনাহত রাত নেমে আসে। ধন্যবাদ কাকান্ত যা। কি গভীর পাওয়ার ইচ্ছা, কি গভীর চাওয়া। চমৎকার কবিতা শামীম রেজা। আসলে এই যে সন্ধ্যা হারিয়ে যাওয়া আমাদের জীবন থেকে, আমাদের যে যৌবন হারিয়ে যায় অল্প সময়ের মধ্যে, তাই না? যে ওই শিশু শৈশব কৈশোর তারুণ্য, হঠাৎ করে আমরা বড় বেশি সংসারের চাপে যে কোনো কারণে হোক আমরা প্রবৃত্ত চলে আসি, যৌবনটা বেশি দিন থাকে না আর কি। ওই ভাবনা থেকেই লেখা যে যদি কেউ আবার যদি ফিরে পায়, যদি কোনো ঈশ্বর ফিরিতে পারে। মূলত মানুষের জীবনে হারিয়ে যাওয়াটাই থাকে, স্মৃতিতে থাকে। শামীম রেজা, নতুন বই কি আসছে সামনে? নতুন বইয়ের নাম এখনো ঠিক করিনি। তো অবশ্যই কবিতার বই আসবে, নাম এখনো ঠিক করা হয়নি, এখনো 1 বছর সময় আছে। কবিতার বই বুঝলাম, কিন্তু গল্প লেখার ইচ্ছা ছিল বললেন, গল্প আসছে না কেন? গল্প আসলে আমার মনে হয় আমি একটু অলস। গল্প লিখতে গেলে যে কবিতা যেমন মাথায় চলে আসলে 10-12 লাইন লিখে ফেলতে কবিতা হয়ে গেল আর কি। গল্প তো তা না। গল্প আপনার ধরা যাক মিনিমাম 2000 থেকে 5000 বা তার বেশি শব্দে একটা গল্প লিখতে হবে, 4-5 পৃষ্ঠার। এবং আর গল্প তো শুধু আসলে একটা ঘটনা বলে যাওয়া না, গল্পের মধ্যেও অনেক টুলস থাকে। সেখানেও অনেকে আপনার সুররিয়ালিজম বা ম্যাজিক রিয়ালিজম নিয়ে আসে গল্পটা বলতে গিয়ে। তো আমার কাছে খুব পছন্দের দুটো সাবজেক্ট, ম্যাজিক রিয়ালিজম এবং সাররিয়ালিজম। তো ভাবি এগুলো নিয়ে, কিন্তু এগুলো নিয়েও আসলে আবার আলাদা পড়াশোনা। যেমন মনে করেন আপনার
এখন যারা এর উপর কাজ করে গেছেন, বোর্হেস, মার্কেজের গল্প পড়তে হবে, বা এখন যারা লিখছেন বা লিখে গেছেন আমাদের শহীদুল জহিররা, তারপরে নতুনভাবে কুলদা রায়, এরা যারা এই ধরনের গল্প, বা আমার মোজাফফর হোসেনের গল্প খুবই পছন্দের। তো প্রচুর পড়াশোনা করতে হবে, তারপরে ভাবতে হবে, লিখতে হবে। এই যে সময়টা, আসলে সময় তো পাওয়া যায় না। তাহলে যে এক লাইনে থাকি, যে লাইনে, কারণ কবিতার জন্য এরকম আপনার অনেক পড়াশোনা করতে হবে, অনেক ভাবতে হবে, লিখতে হবে, লেখার জন্য আর কি। সো এত দিকে না, যে যাতে একটা দিকে ফোকাস রাখি, যেন সেটাই ভালো হয়। এই জন্যই কবি যারা লিখছেন কবিতা, এখন যারা লিখছেন এবং আগে অতীতে মানে সাম্প্রতিক সময়ে যারা লিখছেন, এবং 90-এর দশক বা 80-র দশক, 70-এর দশক যারা লিখেছেন, তাদের মধ্যে আপনাকে অনুপ্রাণিত বা প্রভাবিত করেছেন কারা? শামীম রেজা। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। এখন অবশ্যই প্রথমেই নাম উঠে আসবে হেলাল হাফিজের। হেলাল হাফিজের বই পড়েই তার কবিতার মধ্যে যে সারল্য ছিল, সহজিয়া ভাব ছিল, আবার একই সঙ্গে গভীরতা ছিল, এই ব্যাপারটাই আমাকে কবিতামুখী করে। তো কবিতা পড়তে পড়তে এমন একটা সময় ছিল যে ওই যে জলে আগুন জলের 40টি কবিতাই আমার প্রায় মুখস্থ ছিল, এতবার পড়া হয়েছে। তো ওইখান থেকে সবচেয়ে বেশি প্রভাব ছিল। এবং যখন আমি তখন লিখতে শুরু করলাম, দেখলাম যে তার প্রভাব থেকে বের হওয়া যাচ্ছে না, ওইরকমই হয়তো হয়ে যাচ্ছে আর কি। তো তারপরে এখন যেরকম আমি শামসুর রহমান, আলা মাহমুদ এবং শহীদ কাদরী পড়ি প্রচুর। তো এদের কবিতা নিয়ে মানে একটু নাড়াচাড়া করি, যে কি ফরম্যাটে তারা লিখে গেছেন, বা কিভাবে লিখছেন, কিভাবে একটা শব্দ, একটা ভাবনা তারা ধরেছেন আর কি, শব্দ দিয়ে। তো এদের প্রভাব তো অবশ্যই আছে আমার উপরে। তবে চাই যে আমার নিজস্ব একটা শর্ট থাকুক ওদের প্রভাব থেকে বের হয়ে এসে। তো আমি তার উপরই এখন কাজ করছি, যে নিজের মতো করে কিছু লেখার, নিজের স্বর খুঁজে পাওয়ার জন্য আর কি। আর বর্তমান সময়ে ইমতিয়াজ মাহমুদের কবিতা আমার কাছে ভালো লাগে। সম্পূর্ণ প্রচলিত ফরম্যাট ভেঙে উনি নিজস্ব একটা ফরম্যাটে লেখেন। তারপরে ফিরোজ শাহ নামে একটা নতুন কবির সঙ্গে শামীম রেজা, আপনাকে বলছি, ইমতিয়াজ মাহমুদের কথা যখন উঠলো, 2 লাইনের কবিতা, যেটা কাপলেট বলে, এই যে ইমতিয়াজ মাহমুদ জনপ্রিয় করে তুলেছেন এই লেখাটা, এই যে 2 লাইনের কবিতা অল্প লেখার মধ্যে, এটা আপনার এই সম্পর্কে আপনি যদি কিছু বলেন, কেমন লাগে আপনার কাছে? আমার কাছে যে কোনো নতুন জিনিসই ভালো লাগে। এই যে অনেকে অভিযোগ করে যে কবিতা 2 লাইনের, সেটা আবার কি, বা টানা গদ্যের মতো লিখে যাওয়া। হ্যাঁ, এটা তো কবিতার মতো না, কবিতা তো অন্তমিল থাকবে, বা এই ছন্দ থাকবে, টানা এটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কবিতা তো ফরম্যাট ভাঙার সময় হয়ে গেছে। ইভেন আপনি যদি দেখেন যে গল্প বঙ্কিম জামান লিখে গেছে, রবীন্দ্রনাথ শ্যামল লেখেনি, রবীন্দ্রনাথ জামান লিখে গেছেন, সেভাবে আমাদের হুমায়ুন আহমেদ লেখেনি। হ্যাঁ, বা এখন আবার এখন যারা লিখছে, মাসুর আরিফিনরা বা মোজাফফর হোসেনরা, তারা কিন্তু আবার তাদের মতো করে লিখছে না, তাই না? তো গল্পের গদ্যের যেমন ফরম্যাট ভেঙে যাচ্ছে, কবিতার ফরম্যাট ভাঙবে। এখন আর আমরা শামসুর রহমান পড়বো, আমরা জীবনানন্দ দাশ পড়বো, কিন্তু আমরা তাদের মতো লিখবো না, আমরা আমাদের নতুন ফরম্যাটে লিখবো আর কি। এখন সেই ফরম্যাট ভাঙার কাজটা চলছে, জানি না কে টিকে যাবে, কারটা টিকে যাবে। তবে আপনার কথায় আসি, 2 লাইনের কবিতা কিন্তু কোন একটা বড় কবিতার প্রথম 2 লাইন বা শেষ 2 লাইন না। 2 লাইনের কবিতা আরো কনসেন্ট্রেটেড, মধুর মতো আর কি। তো সেই 2 লাইনের মধ্যে আপনি অনেক কথা বলতে পারবেন, যেটা আপনি আসলে 10 লাইনে বলতে চেয়েছিলেন। তো এটা তো আরো টাফ। এবং আমার কাছে মনে হয় যে ইমতিয়াজ মাহমুদ বা ফিরোজ শাহর কথা বললাম, যেটা এসবে আমি আপনার নামে বলতে চাই, আপনার কবিতা আমি ফলো করি, 2 লাইন বা 4 লাইনের মধ্যে আপনি কবিতা লেখেন। এবং রোমান জাহানের কবিতাও আমার কাছে খুব ভালো লাগে। তার চিত্রকল্পগুলো, তার ছোট ছোট বাক্যের যে কবিতাগুলো আমাকে অবাক করে। যে তো আমার কাছে বেশ ভালো লাগে, এবং মনে হয় যে এরকমও হতে পারে আর কি। ধন্যবাদ শামীম রেজা, কৃতজ্ঞতা। আপনি সত্যি বলেছেন যে 2 লাইনের মধ্যে অনেক কিছু গেঁথে দেওয়া খুব কঠিন একটা কাজ। এই গাথাটা খুব কঠিন একটা কাজ। আপনার কবিতার মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন, প্রশ্ন আছে, এটা
এই বিষণ্ণতার বাইরে এসে একটু আপনি ফরম্যাটের কথা বললেন, আপনার যে নিজস্ব বিষণ্ণতার ফরম্যাট আছে, নস্টালজিয়ার ফরম্যাট আছে, এর বাইরে এসে খুব কি বেশি কবিতা লেখা হয়েছে? খুব ভালো প্রশ্ন, এবং আমি তো লজ্জাই পাবো আছে কিনা দেখি। হ্যাঁ, একটা মনে হয় 10টা কবিতার মধ্যে একটা মনে হয় এই কবিতাটাতে আমি যে বললাম যে সুররিয়ালিজমের নিয়ে কাজ মানে চিন্তা করি, তো এই কবিতাটাতে গল্পে এগুলো আনা সহজ, কবিতায় ততটা সহজ না, তা আমি এইটা চেষ্টা করেছি, শুনে দেখেন কেমন লাগে। একবার আমি নিজেকে আছাড় মেরে ভেঙে চুরে টুকরো টুকরো সহস্র অক্ষর হয়ে মধ্যরাতে ঢুকে পড়েছিলাম ওয়ালেদের মাথার ভিতর। ওয়ালেদ প্রত্যয় একজন প্রতিভাবান গল্পকার। মাথায় ঢুকেই গুবরে পোকার মতো কামড়াতে থাকি কুটকুট। প্রত্যয় তখন কাজরির সাথে টেলিপ্যাথি থামিয়ে মাঝপথে সিগারেট হাতে নেমে আসে লেখার টেবিলে। তার মাথা থেকে হাত বেয়ে ডোপামিনের স্রোতে ভেসে নেমে আসে আঙুলে। কিবোর্ডের বাটনগুলোতে ভর দিয়ে তুখুর অ্যাথলেটের মতো ঢুকে পড়ি কম্পিউটারের নোটপ্যাডে। প্রকাশনার টেবিল ঘুরিয়ে ছাপাখানার মেশিনে চ্যাপ্টা হয়ে অফসেট কাগজে মলাটবন্দি হই ধ্রুব এসের প্রচ্ছদে। বইমেলার নালন্দা স্টল থেকে তুমি আমায় কিনে নিয়ে যাও, পড়বে বলে আমাকে তোমার মুখের সামনে খুলে ধরতেই সমস্ত অক্ষর সহ আমি ঢুকে পড়ি আদ্যপান্ত তোমার ভিতর। বস্তুত তুমি ছাড়া আমার আর কোনো ঘর বাড়ি নেই। ধন্যবাদ কাকুন। চমৎকার কবিতা। এই তো আপনার মানে এই দিক থেকে ন্যায়াসলব্ধ, এটা বোঝা যায়। যে আপনি ফরম্যাটের কথা বলছিলেন, আপনি কি খেয়াল করেছেন যে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে এক ধরনের মানে রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এক ধরনের বিদ্রোহের কথা শোনা যাচ্ছে, যেমন রদ্দুর রায়রা মুক্সা কবিতা লিখছেন, এই যে অশ্লীল ভাবে অশ্লীল কথা আসছে মুক্সা কবিতা, এটা এক ধরনের বিদ্রোহ। এক ধরনের বিদ্রোহ, এই বিদ্রোহটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই যে একটু আগে বললাম যে যে কোনো নতুনকে আমি সাগ্রহে গ্রহণ করি, কিন্তু কেন জানি আমি কবিতায় মানে কবিতা মানেই যেমন একটা কোমল কিছু, সুন্দর কিছু, শিল্পিত কিছু, তো এই সেই কবিতার মধ্যে যখন অশ্লীলতা আসে এবং মানে অশ্লীলতাটা জাস্ট ব্লেন্ড হয় না কবিতার মধ্যে, তখন সেটাকে আমি আর নিতে পারি না। যেমন বাংলাদেশেও একজন আছেন যিনি যাচ্ছে তাই লিখে যাচ্ছে, আমি নাম বলতে চাই না, এবং তারও তো অনেক ফ্যান ফলোয়ার আছে। তো আমার তো মনে হয় না যেগুলো কবিতা যাচ্ছে তাই, যে কোনো একভাবে বিখ্যাত হওয়ার পরে তারপরে আমি কবিতা লিখলাম এবং যাচ্ছে তাই লিখলাম, অশ্লীল শব্দ নিয়ে আসলাম, অপ্রয়োজনীয় অশ্লীল শব্দ নিয়ে আসলাম। এই জায়গায় আমি আপনাকে একটা কথা বলি, কবিতা হলো সংস্কৃত হলো মানুষের জীবনাচরণ, যে জীবন থেকে উঠে আসা কথাগুলো আপনার গান, কবিতা, গল্প, অন্যান্য কিছুতে নিয়ে আসি। তো আমরা যখন বিক্ষুব্ধ হই, আমরা যখন ক্ষুব্ধ হই, তখন আমাদের মুখ থেকেও কিন্তু অশ্লীল কথা বের হয়ে আসে, গালিগালাজ বের হয়ে, তো স্ল্যাং হয়। তো এইটাকে কবিতায় আসে, এই যারা যেমন হেলাল হাফিজের একটা কথা যে আমিও গ্যারামের পোলা চুতমারানি গাইল দিতে যান, এই যে যে শব্দ এসেছে, এটা কি খুবই অবাঞ্ছিত কবিতার ক্ষেত্রে? না, মোটেই না। ওই যে বললাম, আমি কিন্তু বলেছিলাম যে যদি অশ্লীল শব্দটা কবিতার সঙ্গে ব্লেন্ড হয়ে যায়, প্রয়োজনীয় মনে হয়, তখন মনে হবে যে এই জায়গায় এই লাইনটাই না হলে বরং হতো না আর কি। তখন যদি আমি মানে মানুষ কি মনে করবে এটা ভেবে না লিখতাম, তাহলেই বরং কবিতা আপোষ হয়ে যেত আর কি। যেমন ওই কবিতাটায় আছে আবার ভাত দিয়ে হারামজাদা, বা তার চেয়ে বেশি যেমন রফিক আজাদের একটা কবিতার মধ্যেই আছে যে একজন মন্ত্রী বা এরকম কোনো বড় কোনো মানুষকে বলতে হচ্ছে যে আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে এই গণমানুষের মধ্যে এসে আপনি একটা পাত দিন, তাহলে আপনি বুঝবেন আপনি আমাদের মানুষ। তো এরকম যখন যেখানে যে শব্দটা মানে ব্লেন্ড হয়ে যায় সেটা মনে হয় ভালোই। কিন্তু ওই যে বললাম যে কি বলবো, যে আমি আসলে বলতে চাই না যে
হাঙ্গি আন্দোলনের কথা, কবিতার হাঙ্গি আন্দোলন, যেটা লিটারেচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হয়েছিল, মলয় রায়চৌধুরী, যে সত্যি চট্টোপাধ্যায় নিজে ছিলেন এক সময়, সেই সময় কিন্তু এই ধরনের একটা প্রচন্ড অশ্লীলতার একটা, তো ওর যে সব ভেঙে ফেলে একটা বিক্ষুব্ধতা, সেটাও কিন্তু মানে সেই সময় রীতিমতো সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল, যেটা রাজনৈতিক রূপ পরিগ্রহ করেছিল রীতিমতো। এইটা তো অনেক সময়ই প্রয়োজন হয়, এটা কি খুব বেশি অস্বীকার করা যাবে কিনা? না না, আমি 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 এর পক্ষে, যে যখন এই যে বললাম যে সময়ের প্রয়োজনে যেটা আসে, যেটা মনে হবে আপনার প্রয়োজনীয়, তখন সেটা আমি না, সবাই গ্রহণ করবে। যদি সেটা অপ্রয়োজনীয় মনে হয়, যদি সেটা আপনি চান যে এক ধরনের পাঠককে আকৃষ্ট করতে ইচ্ছে করে লেখা আর কি, না হলেও চলতো, তখন আমার শুধু সেইটুকুই আপত্তি, অন্য জিনিস আপত্তি নেই। ঠিক আছে শামীম রেজা, একটা প্রশ্ন আছে। আমাদের এক বন্ধু শাইনি শিফা, উনিও খুব ভালো সঞ্চালনা করেন অনুষ্ঠান করেন, ওনার একটা প্রশ্ন আছে, শামীম ভাই আপনি কি গানগুলো আলাদা করে লেখেন নাকি কবিতাগুলোকে গানে রূপদান করা হয়? ও, খুব ভালো প্রশ্ন। আমার শুধু প্রথম গানটাই কবিতা থেকে নেওয়া, আর এর পরের গুলো হচ্ছে যে গান হিসেবেই লেখা। আবার এমনও হয় যে কবিতার মধ্যে তো ওরকম গানের মতো ফরম্যাট থাকে না যে দুইটা অন্তরা থাকতে হবে, বা অন্তরার শেষ লাইনটার সঙ্গে আবার মুখে যাওয়ার জন্য ওটাকে বলে স্লোগান বলে, যে ধোঁয়াটা বলে, ওই ধোঁয়াটায় ফেরত যাওয়ার জন্য যে অন্তমিল দরকার, তো ওই ফরম্যাটটা আলাদা। এরকমও আছে আমার যে একই ভাবনায় কবিতাও লেখা হয়েছে, আবার একটা গানও লেখা হয়েছে আলাদা ভাবে। একই এই জায়গা থেকে আবার চলে যেতে চাচ্ছিলাম গানের দিকে, কিন্তু আপনার আরেকটা গান ছিল, যে গানটা আমি এখন পাচ্ছি না এই মুহূর্তে হাতের কাছে, এটা কি এই গানটা কিনা? না, এটা না, সহপথিক গান। ও, এটা আমরা এরকমও হয়। সহপথিক গানটার নাম 3 নম্বর আচ্ছা, গানটা। সেটা আমি দেখতে পাচ্ছি না অবশ্য আমার ফাইলে। আচ্ছা ঠিক আছে, এখন হলো চলে যাই, আমাদের সময়ও শেষ হয়ে আসছে। আমরা আরেক বাংলা সাহিত্য চর্চা করছেন প্রবাস থেকে, এটা কিন্তু খুব সোজা ব্যাপার না। একটা ভিন্ন সাংস্কৃতিক আঙ্গিকের থেকে, পরিমণ্ডলের থেকে এখানে সাহিত্যের চর্চা করাটা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার। তো এই যে কঠিন ব্যাপারটাকে আপনি সহজ করেছেন, এটা কিভাবে সম্ভব হলো শামীম ভাই, একটু বলবেন? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এটা সহজ না। সহজ না এই অর্থে যে আমরা এখানে অনেকটা যন্ত্রের মতো জীবন যাপন করি আর কি, যে আমাদের বাইরে যেমন কাজ থাকে, ঘরে এসেও কাজ থাকে, যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। তো তার মধ্যে থেকেও আসলে সময় বের করে, ওই যে বললাম, যদি প্যাশন থাকে কোনো একটা জিনিসের প্রতি আপনার, তাহলে আপনি সময় খুঁজে নেবেন যে আপনার দৈনন্দিন কাজ থেকে সেই কাজটা সেরে তারপর আপনি সময় বের করে নেবেন যে আমার এখন এই কাজটা করতে হবে। আপনি যদি মুভি দেখার ফ্যান হন, মানে মুভি দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনি সময় সুযোগ করে সপ্তাহে একদিন আপনি মুভি দেখবেন, বা ঘুমাবার আগে একটা মুভির কিছু অংশ দেখে ঘুমাতে যাবেন। ঠিক যেন আমরা যখন ছোটবেলায় গল্প বই পড়তাম, দেখা গেলো যে পাঠ্য বই পড়া শেষ হয়ে গেলে অনেক সময় পাঠ্য বইয়ের নিচে গল্পের বই রেখে পড়ছি, বা পাঠ্য বই পড়া শেষ করে ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা আধা ঘন্টা গল্প পড়ি। তো এরকম লেখার ব্যাপারটা আমি যখন সাহিত্য চর্চা বলি, যে আমার অফিসের ভিতরে একটা ছোট লাইব্রেরি করে ফেলছি আর কি, সেখানে সব কবিতার বই থাকে, এবং হঠাৎ করে আমি একটা ব্রেক নেই, যখন কফি ব্রেক নেই, তখন দেখা গেলে আমি 3-4টা কবিতা পড়লাম আর কি। আর লেখালেখির জন্য যদি হয়, তাহলে আমি একটা দিনই রাখি যে শুক্রবারটা আমি কাজ করবো না, শুক্রবার অন্যান্য দিন শুক্রবারের কাজটা আগে শেষ করে আমি ওই দিন হয় লিখবো বা পড়বো আর কি। সব সময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ওইভাবেই আমি করি। আর বাসায় আমার যেহেতু বাচ্চারা ছোট, ওদেরকে সময় দিতে হয়, সো বাসায় খুব একটা লেখালেখি হয় না। আমি আসলে অফিসের কাজ ফাঁকি দিয়েই লেখালেখিটা করি। ঘন্টা যান। মিউট। হ্যাঁ, ফাঁকি ব্যাপারটা যারা লেখালেখি করেন তাদের সাথে একটু যুক্তই। হ্যাঁ, যারা লেখক, যারা ক্রিয়েটিভ জায়গা থেকে কাজ করেন, তারা একটু ফাঁকিবাজ হয়েই থাকেন। অলসরা নাকি বেশি ক্রিয়েটিভ হয়।
আসলে বেশি ক্রিয়েটিভ হয়, এরকম একটা কথা প্রচলিত আছে। তো যাই হোক, শামীম রেজাও তাই এখন অনেকটা। আমি আগে একটা কথা যুক্ত করতে চাই। এই কথাটা সম্ভবত স্টিভ জবস বলছে যে আমি আমার প্রতিষ্ঠানে অলসদের জব দিব, কারণ অলসটা জানে কিভাবে শর্টকাটে একটা জিনিস করে ফেলা যায়। আমার তো সেটাই দরকার আর কি। তো এরকম রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমাদের সময় শেষ, আমরা কিন্তু 1 ঘন্টা প্রায় 56 মিনিট পেরিয়ে এসেছি কথা বলতে বলতে। তো এই শেষ সময়ে আপনার দুটো কবিতা শুনবো এবং তারপরে অংশমালীর দর্শকদের উদ্দেশ্যে আপনার কথা শুনবো। শামীম রেজা। আচ্ছা, ঠিক আছে। আমি যে বললাম যে পড়া বাস্তবতা নিয়ে আমি ভাবি, তো এই আরেকটা কবিতা এরকমই। এখানে সময়কাল বলে কিছু নেই। অফিস শেষে রিকশায় চেপে কয়েক মিনিটেই সাই সাই পৌঁছে যাই ক্যালিফোর্নিয়া থেকে কুমারখালী। যেতে যেতে আমার বয়স যায় কমে। বন্ধুর সাথে হাই স্কুলের মাঠে ফুটবল খেলে কাদা মাখা গায়ে বাসায় ফিরলে মা হাতে টাকা গুঁজে দিয়ে চিনি আনতে পাঠান বাজারে। সেই টাকায় ডোনাট কিনে আমি চলে আসি সন্তানের কাছে। এখানে সবাই অমর। যারা মরে গিয়েছিল বহু বহু আগে, তারাও আজ জাতিস্বর। এখানে পুরাতন পূর্বপুরুষ মেঝেতে পাটি পেতে ভাত খায় উত্তম পুরুষের সাথে। এখানে দুর্লভ বলে কিছু নেই। বামনও পায়ের আঙ্গুলে ভর করে ছুতে পারে চাঁদ। বহুগমিতা পাপ নয় এখানে। চাইলেই কাঙ্ক্ষিত মানুষ যেতে দেয় আদিম আলিঙ্গন। এখানে সবাই যে যার স্বপ্নের মতো দীর্ঘকায়, যে যার ইচ্ছের মতো সুন্দর। এটাই। আর সবশেষে আমি একটা, এতক্ষণ তো আমরা শুধু বিরহের কবিতা শুনি, একটা ভালোবাসার কবিতা শুনি। যাক, ভালোবাসা দিয়ে শেষ হোক। ওকে। ভালোবাসা হয়ে গেলে এই ভীষণ পাংচুয়াল গ্রহটা কেমন বোকাশোকা হয়ে যায়। কক্ষপথে ঘূর্ণন থামিয়ে কোথাও উদাস বসে থাকে বেভুল রাখালের মতো। আর সে কারণেই তোমার দুপুর থেমে থাকে দুপুরে, কিছুতেই পারে না পৌঁছাতে প্রতীক্ষার বিকেলে। তখন বনগন্ধা এক সামান্য বনফুল গ্রীবা উঁচু করে তোমার পথ আগলে দাঁড়ায়। হলদে রঙা কোনো ফড়িং নিশার ইশারায় তোমারকে পথ ভুলিয়ে নিয়ে যায় ক্লাস থেকে কাশবনে। গুলিস্তানের ফুটপাতে, ফার্মগেটের ওভারব্রিজে, লোকাল বাসের প্যাচ প্যাচে ভিড়ে তুমি একা হয়ে যাও। আর একা হতে হতে তোমার চারপাশে, কাছে ও দূরে একই মানুষের মুখ দেখে চমকে ওঠো। মেঘের গুঞ্জন, পাখিদের গুঞ্জন বা পাতা ঝরার শব্দে তুমি টের পাও কোনো একজনের হেঁটে আসার সামিল। তোমার ঋতুর স্বরূপ বদলে গিয়ে একই দিনে বসন্ত ও বর্ষা নামে, কারণে কিংবা অকারণে। উদ্বিগ্ন তোমার স্বজনেরা তোমাকে মনোচিকিৎসকের কাছে নিয়ে যায়। তিনি তোমার মধ্যে খুঁজে পান ইলুশন বা হ্যালোসিনেশনের উপসর্গ। তোমার অসুখের নাম দেন বাইপোলার ডিসঅর্ডার বা অবসেশন। আসলে ওসব কিছু নয়। যার একবার ভালোবাসা হয়ে গেছে সে জানে ভালোবাসা হয়ে গেলে এমন হয়। ধন্যবাদ কাকুন রেজা। চমৎকার কবিতা শামীম রেজা। ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা 1 ঘন্টা পেরিয়ে গেছি। শেষ মুহূর্তে শামীম রেজা, যদি আমাদের অবশ্য সঞ্চালক এবং অতিথি দুইজনেরই একটা মিল আছে, নামের শেষে রেজা আছে আর কি। দুই রেজা, যেমন শিফা মনে করিয়ে দিয়েছে যে দুই রেজা, কমন মিল আছে। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা দুই রেজাই বিদায় নিব। তো এখন আমরা অংশমালীর দর্শকদের উদ্দেশ্যে শামীম রেজার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ দিব আপনাকে। আমাকে এই আড্ডায় অনেক গুণী মানুষেরা আসেন, সেখানে আমার মতো একজন নগণ্য মানুষকে আপনি ডেকেছেন। কৃতজ্ঞতা, ভালোবাসা, ধন্যবাদ। আর ধন্যবাদ দিব
দর্শকদের যারা মানে আগ্রহ নিয়ে তাদের সময় বের করে এই অনুষ্ঠানটি দেখছেন 1 ঘন্টা ধরে, মানে এইটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে আমরা খুব যান্ত্রিক, খুব বেশি ব্যস্ত, আসলেই ব্যস্ত, সবারই তো সবকিছু কাজ থাকে, তাই না? তো সেখানে 1 ঘন্টা বসে এই আমাদের মতো সাধারণ মানুষের কথা শোনা, এর একটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাবো আমার পক্ষ থেকে। আর এই তো, কবিতাকে ভালোবাসুন, কবিতার সঙ্গে থাকুন। ধন্যবাদ কাকুন ভাই। ধন্যবাদ শামীম ভাই। দর্শক শুনলেন শামীম রেজার কথা, কবিতা এবং তার লেখা। সময়ের স্বল্পতার জন্য আরেকটু আমরা এগোতে পারলাম না, আরো গান ছিল, তার একটা গান ছিল শামীম ভাইয়ের, সেটা আমাদের শোনা হলো না। আমরা আগামী কোনো অনুষ্ঠানে হয়তো আবার যখন বসবো আবার শুনবো। আগামীতে আবার আরেকজন গুণী মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, কথা হবে তার সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। এই প্যান্ডেমিক আবার বাঁক নিয়েছে, আবার ভয়াবহ অবস্থায়। এই সময়ে আপনি ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন, সবার প্রতি আহ্বান রইল। শামীম ভাই আছেন সাথে, শামীম ভাইয়ের সাথে জুনিয়র শামীম রেজাও আছেন। আমরা একটু স্ক্রিনে পরিচয় করে দিচ্ছি জুনিয়র শামীম রেজার সাথে। বলো হাই, বলো হাই। কেমন আছো তুমি? ভালো আছি। দর্শক, সময়ের স্বল্পতায় বিদায় নিতে হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং ধন্যবাদ শামীম রেজাকে আমাদের কবিতা শোনানোর জন্য, গান শোনানোর জন্য, এবং আপনার কথা শোনানোর জন্য। ভালো থাকবেন সবাই। আপনাদের আবারও সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।